যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদিকে নয়াদিল্লি থেকে বিকেলে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে অংশ নেবে মার্কিন প্রতিনিধি দলটি। এদিন দুপুরে প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। দেশের আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে এক সেমিনারে তিনি একথা জানান। বলেন, বিদেশি সহায়তায় নির্ভর না করে রাজস্ব আদায় বাড়াতে হবে। এ সময় সরকারি অর্থের অপচয় কমানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অর্থ আইন নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। এতে উঠে আসে নতুন আইন ও রাজস্ব আদায়ে নানা বিষয়। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আইন মেনেই রাজস্ব আদায় করা হবে। করদাতাদের জন্য স্বস্তিকর পরিবেশ তৈরি করা হবে। তবে কর আদায়ে জোর দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশের সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে একটা বিরল সুযোগ হয়েছে। তারা আমাদের একটা ক্লিন স্লেট দিয়েছে। আমরা এই ক্লিন স্লেটে নতুন করে লিখব। আমরা এখন যা কিছু লিখব সেটাই হবে বাংলাদেশের নতুন ইতিহাস। সুতরাং আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, কর ফাঁকি বন্ধ করতে হবে। বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থের সংস্থানেও জোর দেন তিনি। তাগিদ দেন সরকারি অর্থের অপচয় কমাতে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই। তার নানা রকম অনুষ্ঠান উপন্যাস অনেক রকম, যেটা আমরা দেখতে পেয়েছি, যে এগুলো আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব। তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা। উপদেষ্টা জানান, অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচারী সরকারের দোসররা হায়নার মতো অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয় নস্যাতের যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে। শনিবার বিকেল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহতদের স্মরণে শহীদ মিনারে স্মরণ সভা করে বিএনপি। বৃষ্টি মাথায় নিয়ে চলে পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবার ও নির্যাতিত পরিবারের সদস্যরাও। আমার ছেলে আন্দোলনে যে দুইটা চোখ হারাইছে, আমার ছেলে, আমি খুবই গরিব, আমার ছেলে, আমি যে তোমার বেঁচে আছি এই তোমায়, আমার ছেলের কে দেখবো, দেখার কোনো লোক নেই। আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। স্বৈরাচারী সরকারের আমলে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। যারা এই দেশের সৈনিক, তারা আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের প্রবাসী শ্রমিক, আমাদের কিষানি, এবং এই আন্দোলন, আপনাদের যেই ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয়, তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণের দাবি জানান বিএনপি মহাসচিব। এ সময় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলারির উপর আক্রমণ করা হয়েছে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি। একজন নেতা শহীদ হয়েছে। বন্ধুগণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে।
ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় নস্যাতের সব চক্রান্ত রুখে দেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার ঘটনায় বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে। হামলাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে ওই হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় শনিবার দুপুরে। আর বিকেলের দিকে হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটকের তথ্য জানায় পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় শনিবার বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা হয় শুক্রবার বিকেলে। সেখানে আহত হন সংগঠনটির কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এ ঘটনায় বাকরুদ্ধ শওকত আলীর স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নেতাকর্মীরা। আমরাও চাই সুষ্ঠুভাবে যাতে ওদের বিচারটা হয়। ফাঁসির উপরে তার কোনো শাস্তি হতে পারে না, আমি সেটাই চাইব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমাদের গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ আছে, এনারা বসেই সিদ্ধান্ত নেবেন। গোপালগঞ্জের বিএনপি নেতাদের দাবি, ঘুনাপাড়া ইউনিয়নের এক কমিশনার ও আওয়ামী লীগের স্থানীয় নেতার নেতৃত্বে হামলা হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, তাদের নেতৃত্বে এই জায়গাটায় হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যা সহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল, তাদেরকে রেফার করে ঢাকা পাঠিয়ে হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলছেন, ফ্যাসিবাদের সহযোগীরা আত্মগোপন করেছেন গোপালগঞ্জে। তাদের নির্দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যে সমস্ত সরকারি কর্মকর্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পলাতক আছেন, তারা অবস্থান করছেন। সাথে সাথে বাংলাদেশে গত 15 বছরে যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীরা এখানে অবস্থান করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের 1 মাসের কর্মযোগ্য তেমন আশানুরূপ নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় তারা নতুন করে সংবিধান লেখার দাবি জানান। বলেন, 72-এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গঠনের 1 সপ্তাহের মাথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। এতে সমসাময়িক নানা বিষয়ে উঠে আসে। সংগঠনটির নেতারা জানান, সরকারের কর্মযজ্ঞে আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না। তবে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারকে কোনো সময় বেঁধে দিতে চায় না সংগঠনটি। আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট পতনের 1 মাসের উপর সময় চলে গেছে, কিন্তু এখনো শহীদদের নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার। এই বিলম্ব গ্রহণযোগ্য নয়। অনেকে আহত আছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না। নতুন করে সংবিধান লেখার দাবি জানিয়ে নেতারা বলেন, এর জন্য প্রয়োজনীয় সব সহায়তা করবেন তারা। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা। আমরা মনে করি যে 71-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল। তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং মব জাস্টিস চলছে বলেও দাবি করে জাতীয় নাগরিক কমিটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে স্থানীয় 2 পক্ষের হাতাহাতি হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। ছাত্র জনতা মৈত্রী সফরে বরগুনা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা মীর নিলয়কে ছাত্রলীগের দোসর আখ্যায়িত করে রেজাউল করিমের গ্রুপের ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করেন।
তো এই মত বিনিময়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে তাদের মধ্যে যে একটু মতানৈক্য ছিল, বিরোধ ছিল, সেই বিরোধের একটা বহিঃপ্রকাশ এখানে আমরা দেখেছি। বাট এখন সেটা একেবারেই মানে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই। এই বিষয়টা আমরা ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। আমরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এই জন্য এখানে আসলে কে সঠিক বেঠিক এটা কিন্তু আমাদের দেখার মূলত দায়িত্ব না। আমরা নিজেরাও হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে যারা এসেছে তাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি। মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী বিভিন্ন জেলায় সুফি মাজারে হামলা চালিয়ে যাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজার নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলার ঘোষণাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে। কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারপিট ও হেনস্থা করার মামলায় গ্রেপ্তার করা অভিযুক্ত মূল হোতা ফারুকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেসবুকের ভাইরাল ভিডিও ফুটেজ দেখে শুক্রবার রাতে ফারুকুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিকে নারীকে লাঞ্ছনার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে একজন নারীকে ঘিরে কিছু মানুষের উল্লাস। প্রকাশ্যে তাকে কান ধরে উঠবস করিয়ে ক্ষান্ত হননি এক যুবক। রীতিমতো লাঠি দিয়ে মারধর করেন এই নারীকে। ফারুকুল ইসলাম নামে অভিযুক্ত যুবকের নেতৃত্বে একটি দল রাস্তায় আরো কয়েকজন নারীকে হেনস্থা করেন। গেল বুধবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ডিবি পুলিশ ফারুকুলকে আটক করে। এদিকে এভাবে নারী হেনস্থার বিষয়টি অমানবিক ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। নানান মানুষ, বহুমুখী মানুষ এখানে বেড়াতে আসে, তাদের অবকাশকালীন সময় কাটাতে আসে। এখানে তাদের সময় কাটাতে এসে যদি মাধ্যমিক শিকার হয় বা হয়গানের শিকার হয়, তাহলে পর্যটন শিল্পে একটা নেতিবাচক প্রভাব পড়বে আমরা মনে করি। নারীকে লাঞ্ছনার ঘটনাকে ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত ও ফৌজদারি অপরাধ বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। প্রশাসনিক ক্ষমতা বলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দোষীদের, কিন্তু এভাবে কোন নারীকে প্রকাশ্য দিবালোকে মারধর করা এটা কোন রকম আইনের কাজ হতে পারে না। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ শেষে ফারুকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যে কোনো একটা ইনসিডেন্ট এটা অবশ্যই জেলা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং যারা এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, আমরা সবাই মিলে একটা নিরাপদ পর্যটন নগরী, নিরাপদ কক্সবাজার গড়ার জন্য কাজ করব। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র নামের দুজনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতা নারী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা থেকে সরে এলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এবার নিয়ে টানা পঞ্চমবার সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল তার। সালাউদ্দিনের 16 বছরের দায়িত্বে বাংলাদেশের ফুটবল এগিয়েছে নাকি পিছিয়েছে সেই বিতর্ক থেকেই গেল। 26 অক্টোবরই হবে বাফুফের নির্বাচন। এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে বীরের বেশে, কিন্তু বেরিয়ে যাচ্ছেন ব্যর্থতা আর সমালোচনার বোঝা কাঁধে নিয়ে। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হতে পারেন কাজী সালাউদ্দিন, কিন্তু বাফুফের সভাপতি হিসেবে পাশমার্ক পেলেন কি? তার বিরুদ্ধে আগেও আন্দোলন হয়েছে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারেরটা জোরালো। এমন অবস্থায় আড়ালে থেকেই পঞ্চমবার নির্বাচনের ঘোষণা দিয়েও মাঠ গরম করেন। শনিবার দুপুরে নাটকীয়ভাবে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ না করলেই হতো, সেখানে এত আগে ঘোষণা কেন? সেই প্রশ্নের জবাবও দিতে হলো।
আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে। এই জন্য ফিফার কাছে ২৬ অক্টোবরের নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করেও কাজ হয়নি। ১৬ বছর পর নতুন নেতৃত্ব পাবে বাফুফে, সেখানে জোরালো অবস্থান এখন সহসভাপতি ইমরুল হাসানের। এমন পরিস্থিতিতে সভাপতি সরে যাওয়ার ইস্যুতে তাকে দিতে হলো জবাব। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে উনি দেশের ফুটবলের জন্য অনেক কিছু করেছেন, ওনার হয়তো মনে হয়েছে বিশ্রাম দরকার, সেই জন্য হয়তো উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। বিদায় বেলায় বাংলাদেশ সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা তৃপ্ত তিনি। দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন বিদায়ী সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পুরস্কার হিসেবে 3 কোটি 20 লাখ টাকা বোনাস বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। এই টাকার কিছু অংশ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেটের মান উন্নয়নে ঘরোয়া আসরগুলোতে গ্রাউন্ডস, উইকেট ও আম্পায়ারিংয়ে আরও জোর দেয়া হবে বলে জানান তিনি। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে ক্রিকেটার, কোচিং স্টাফদের নিয়ে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিবির বিশেষ আয়োজন। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পূর্ব ঘোষিত পুরস্কারের 3 কোটি 20 লাখ টাকা অধিনায়ক শান্তকে বুঝিয়ে দেয় বিসিবি, যার মধ্যে কিছু অংশ দেয়া হবে প্রধান উপদেষ্টার সাহায্য তহবিলে। 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বন্যার্থ বা ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে। বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম। আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য। সামনে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সিরিজ। ফারুকের চাওয়া পাকিস্তান সিরিজের পারফরমেন্সের ধারা ধরে রাখবে দল। টাইগারদের পেস বিপ্লব অবাক করেছে বিসিবি সভাপতিকেও। 1-2টা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। দায়িত্ব নেয়ার পর মাঠের সংখ্যা বাড়ানো, ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে জোর দিচ্ছেন ফারুক আহমেদ। বিশেষ কিছু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগুতে চান বিসিবি বস। আপনি যদি মাঠ ভালো হয়, বেটার প্লেয়ার, বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন। আপনার যদি আম্পায়ারিং ভালো হয়, একটা প্লেয়ার, একটা খুব ভালো প্লেয়ার, অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায়। আর আপনার যদি কিউরেটার, যেটা মাঠের কথা এসে গেছে, সো এই জিনিসগুলো থাকবে আমার কোর এরিয়াজ। বোর্ডের গুরুত্বপূর্ণ বিভাগ মার্কেটিং, ফাইন্যান্স, লজিস্টিক সহ বেশ কিছু খাত সংস্কারে দ্রুত উদ্যোগ নিতে চায় বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গতির সাথে কোনো আপোষ নয়, ফিটনেসে আরও উন্নতি এনে গতি বাড়াতে চান নাহিদ রানা। পাকিস্তানের ধারাবাহিকতা ভারত সফরেও ধরে রাখতে চান। ফিট থাকতে দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিতে পরিকল্পনা করে ক্যারিয়ার এগিয়ে নিতে চান। ভারত সফরে যে 2 পেসারের দিকে তাকিয়ে থাকবে দল, সেই তাসকিন, নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বিসিবির বোলিং কোচ তারেক আজিজ। 2 প্রজন্মের দুজনের শক্তি একটা জায়গাতেই, গতি। দুজনেই 6 ফুট 2 ইঞ্চির বেশি লম্বা। ঘন্টায় 152 কিলোমিটারে বল করে বিস্ময়ের জন্ম দেয়া রানা গতি আরও বাড়াতে চান। অবশ্যই বলে ধরেন লাইন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানো যায়, এগুলো নিয়ে কাজ করতেছি। নিজের ফিটনেস ঠিক রেখে সব কিছু করতে চাই, ফিট রেখে। এখন দেখা যাক কি হয়। একটা সময় টিভি পর্দাতে সাকিব, তাসকিনের খেলা দেখেছেন, স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেছেন তারকাদের একবার দেখতে। এখন তাকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। এমন ভালোবাসার প্রতিদান দিতে চান রানা। অবশ্যই সিরিয়াস। আমি ধরেন এটা বললাম না যে আমার কোচ আমাকে ধরেন যখন আমি ক্রিকেট বলে মানে শুরুতে, তখন থেকে উনি আমাকে এই জিনিসগুলা ধরেন বলে আসছেন। তারপরে তো এখন ধরেন সব সিনিয়র ক্রিকেটাররাও বলে যে নিজেকে মেনটেন করো, ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই, তো সেই জিনিসগুলো করতে। মুমিনুলের সাথে নেটে হয়তো হুমকি দিয়ে এই বল করেছেন, পরের বলই করেছেন আনপ্লেয়েবল বাউন্স। ভারত সফরে এমন আগ্রাসী রানাকে দেখা যাবে তো?
আসলে উইকেট ধরেন পাকিস্তানে একরকম উইকেট ছিল, ইন্ডিয়াতে কেমন উইকেট থাকবে সেটার উপর নির্ভর করে ধরেন বোলিং লাইন লেন্থ হয়, উইকেটের উপর নির্ভর করে বোলিং লাইন লেন্থ সব কিছু। অ্যাগ্রেশনে এটা কোনো বলে আসে না, ভিতর থেকে অটোমেটিক চলে আসে। আমি ধরেন পাকিস্তানেও যখন বোলিং করছি উইকেট পেলে সেলিব্রেশন করছি, কখনো করি নাই, তো এটা অটোমেটিক কখনো ভিতর থেকে আসে, কখনো আসে না। ভারতে ঐতিহাসিক কিছু করতে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ফর্মে থাকা সাদমান, লিটন, মুশফিকরা সেই কাজ করতে পারবে বলে বিশ্বাস করেন এই পেসার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। শনিবার বিজিএমইএ ভবনে এক মত বিনিময় সভায় এসব কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় কারখানা মালিকরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে 270টি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতে 2 সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। সাভারের আশুলিয়া ও গাজীপুরের একাধিক কারখানায় হামলা হলে বন্ধ করে দেয়া হয়। শনিবার কারখানা খুললেও দুপুরের পর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে চলে যায়। অনেকের পোস্টিং নাই। ব্যবসায়ীরা বলছেন, হামলায় বহিরাগতরা জড়িত। কারখানা বন্ধ থাকলে ক্রেতা অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তাদের। মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করবো, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম যা চান আমি লিখে দেবো। ফ্যাক্টরি না চলে না চলবে, শ্রমিক বন্ধ হলে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। বিজিএমইএ সভায় বেতন বাড়ানো, চাকরি নিরাপত্তা সহ বৈষম্য কমানোর দাবি জানান শ্রমিক নেতারা। কিছু মানে নেই, আবার মানছে সব, মানে 2-3টা মানে নেই। আপনাদেরকে একটা ফিঙ্গারপ্রিন্ট করতে দেওয়া হয়েছিল যে এখানে শ্রমিকদের ডাটাটা সংরক্ষণ হবে, সেই ডাটাবেস দিয়ে শ্রমিকদেরকে কালো তালিকা করা হয়েছে যাতে তারা অন্য ফ্যাক্টরিতে চাকরি না পায়। কারখানা নিরাপত্তা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক শাস্তির কথা জানায় নিরাপত্তা বাহিনী। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম। শ্রমিকদের সমস্যা সমাধানে সেল গঠন করা হয়েছে। মামলা তুলে নেওয়া সহ ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এটা বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া, তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথাও জানান উপদেষ্টা। সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। এবং একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে মালয়েশিয়া যেতে না পারার 17,000 শ্রমিকের টাকা ফেরত দেওয়ার দায় নেবে না বায়রা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, শ্রমিকদের ওই টাকা ফেরত দেওয়ার দায় কেবলই সিন্ডিকেটের। অভিবাসন খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে বর্তমান সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান নেতারা। অভিযোগ করে বাইরা নেতারা আরও বলেন, গেল 12 অক্টোবর ডিসি কমিটির বৈঠকে হামলা চালিয়ে সিন্ডিকেট সদস্যরা অনেক নেতাকর্মীকে আহত করেছে। বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজারে পানি নামতে শুরু করেছে, তবে এখনও প্লাবিত অন্তত 80টি গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। বাঁকখালী, মাতামুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। ফলে কক্সবাজার সদর, রামু, টেকনাফ, ঈদগাঁ, চকরিয়া, পেকুয়ায় অধিকাংশ গ্রাম পানির নিচে। পৌরসভার সমিতিপাড়া, নাজিরা টেকসহ বেশ কয়েকটি গ্রামও প্লাবিত। বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে বীজতলা, পানের বরজ ও সবজি ক্ষেত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এই পরিমাণ পানি এখনো কোনোদিন দেখি নাই যে আমাদের ঘরবাড়ি ডুবে গেছে।
গাছপালা পড়ে কিছু ঘর পানিবন্দি, আবার কিছু পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে। এখন কাদা আছে ঘরের মধ্যে, তো মানুষের রান্না বান্না করে খেতে খুব বেশি কষ্ট হচ্ছে। টানা বৃষ্টির কবলে দেশের বিভিন্ন জেলা, তলিয়ে গেছে অনেক নিচু এলাকা, সড়কে গাছপালা পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে বিভিন্ন জেলায়। টানা বৃষ্টিতে তলিয়েছে পথঘাট, বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। নোয়াখালীতে শনিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 124 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে পানি বেড়েছে 8 উপজেলার নিচু এলাকায়। ঝড়ে উপড়ে গেছে গাছপালা। অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় তৈরি হয়েছে জনভোগান্তি। আবহাওয়া খারাপ আর বিদ্যুৎ নাই, রাত্রে খুব অসুবিধাতে আছি। অনেকের পানি কোমর পর্যন্ত, আগে যেরকম পানি ছিল এর চেয়ে বাড়ে গেছে। কিন্তু আমাদের রাস্তায় সকল মাজার রোডে সকল রাস্তায় গাছগুছড়া ভাঙে রাস্তা ভেঙে গেছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে বেড়েছে মেঘনার পানি। এছাড়া পৌরসভাসহ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ আরও বেড়েছে পানিবন্দী 3 লাখ মানুষের। বৃষ্টি বাড়লে আবারও বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। এখন মুষলধারে গত 2 দিন বৃষ্টির কারণে পানি প্রায় হাঁটু সম পরিমাণ উঠে গেছে। অনেক বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে, যে অঞ্চলগুলোতে পানি ইতিপূর্বে নামার সুযোগ পায় না, ওগুলোতে এখন আবার ঘর বাড়ি, বসত বাড়ি পানির নিচে চলে যাচ্ছে আর কি। একবার পানি কমছে, এখন আবার পানি বাড়তেছে, এখন খুব দুর্ভোগে আছি। এদিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হন বেশ কয়েকজন জেলে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে এসেছেন চিত্রশিল্পীরা। শনিবার গুলশান 2-এর শাহাবুদ্দিন আহমেদ পার্কে অবিন্তা গ্যালারির কর্মশালায় অংশ নেন জনপ্রিয় 28 চিত্রশিল্পী। চিত্রকর্ম বিক্রি থেকে আয়ের পুরোটাই খরচ করা হবে বন্যার্তদের জন্য। ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, এর মধ্যেই পার্কের এক কোণে চলছে কর্মশালা। অংশ নিয়েছেন বরেণ্য শিল্পীরা। শিল্পীর তুলিতে উঠে এসেছে উপকূলের মানুষের সংগ্রামী জীবন। ফুটিয়ে তুলেছেন সমুদ্রের সাথে যুদ্ধ করার গল্প। ঢেউ আসতেছে, আবার ভেঙে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, একটা কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিস। আর এরপরে কি সমুদ্রে তো আমরা কল্পনার বাইরে, আমাদের সব কিছু বিশাল একটা জিনিস। মনটা অন্যরকম হয়ে যায় সমুদ্রের পাড়ে গেলে। পায়রা বা মানুষ, প্রতিটি প্রাণী চায় নিরাপদ আশ্রয়। আবাসের খোঁজে সাম্প্রতিক বন্যায় প্রকাশ পেয়েছিল মানুষের তেমনই অসহায়ত্ব। তারই ইঙ্গিত দিচ্ছে এই ছবি। আমরা তো তেমন কিছু করতে পারিনি, কারণ আমরা যদি ছবি এঁকে ছবিটা যদি বিক্রি হয়, ওই টাকাটা আমরা বন্যাদুর্গের জন্য দিতে পারি। শত আধার পেরিয়ে সমাজকে শিল্পীরা দিতে চান সুন্দর আগামীর বার্তা। জনপ্রিয় শিল্পীদের সাথে রং তুলিতে হাজির হয়েছে শিশুরাও। শিল্পীদের কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ যে আমাদের বলার সাথে সাথে তারা সবাই চলে এসেছেন এখানে। বেশিরভাগ বিশিষ্ট শিল্পী আর যারা নতুন প্রজন্মের শিল্পী, তারা সবাই মিলেই এসেছেন। কর্মশালায় আঁকা ছবিগুলো রাখা হবে রাজধানীর প্রগতি সরণির অবিন্তা গ্যালারিতে। কেনা যাবে সেখান থেকেও। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।